চুপচাপ নাম থেকে সই করিয়ে নিল, রাতেই আসছে হাবাস। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, তো হ্যাঁ, আর্জেন্টিনার দিন ছিল না। অবশ্যই খুবই ভালো পারফরমেন্স পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে যেরকমভাবে স্পেন করেছে, এবং তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, এবং তারা সত্যিই খুব ভালো পারফরমেন্স করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো জিতলো স্পেন, হারলো আর্জেন্টিনা, আর লাফালাফি করছে বাদবাকিরা। রাতারাতি কিন্তু তারা বলতে গেলে তাদের যে প্রিয় দলকে সাপোর্ট করতো সেই সাপোর্টার না হয়ে অনেকে বেশিরভাগই স্পেনের সাপোর্টার হয়ে গিয়েছিল। তো তারা হয়তো খুবই খুশি হয়েছে। স্পেনের সাপোর্টার তো ছিল অনেকেই, কিন্তু তাছাড়া বাদবাকি যাদের দল অনেক দিন বিশ্বকাপের ফাইনাল খেলেনি, তারা একটু বেশি লাফালাফি করছে। তো তাদেরও কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। তো যাই হোক, আমরা এবার পুরোপুরি আমাদের ফোকাস করতে হবে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের দিকে, কারণ আজ 20 তারিখ, আর কয়েকদিন বাদেই রয়েছে কলকাতা ডার্বি, বড় ম্যাচ, ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ। হ্যাঁ, তোমরা জানো যে 25 তারিখে রয়েছে কলকাতা ডার্বি বড় ম্যাচ, এবং তার যে টিকিট, সেই টিকিটের আপডেট কিন্তু এবার এসে গেছে। তোমরা অনলাইনে বুক মাই শো থেকে কিন্তু আগামীকালই কাটতে পারবে। বেলা 11টার পর থেকে অনলাইন টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে। অফলাইন টিকিট পুরোপুরি তোমাদের আপডেট শেয়ার করে দেবো আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া পেজে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে রাখতে কেউ ভুলো না। সেখানে কিন্তু অফলাইন টিকিটের যা যা আপডেট থাকবে, কীভাবে তোমরা টিকিট কালেক্ট করবে সেই আপডেট দিয়ে দেবো। তোমরা সেইভাবে টিকিট কালেক্ট করো, এবং অবশ্যই প্রথম ম্যাচ ডার্বি ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচ তো একটা বড় ম্যাচ হতে চলেছে, সেটা বলাই যায়। কিন্তু বড় ম্যাচটা সত্যিই এবারে খুব একটা সেই বড় ম্যাচ হবে না। যদি এটা একদম গ্রুপের শেষ ম্যাচ হিসাবে রাখা হতো, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান পূর্ণ শক্তির দল পেত। এখনও কোনো মোহনবাগানের বিদেশি প্লেয়ার কলকাতায় আসেনি, ইস্ট বেঙ্গলের কোনো বিদেশি প্লেয়ার কলকাতায় আসেনি। তার মাঝখানে এই বড় ম্যাচটা এখানে রাখাটা সত্যি একটা খারাপ বিজ্ঞাপন। বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারদেরই উপর ভরসা করতে হবে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং অলরেডি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু তাদের ইন্ডিয়ান প্লেয়ারদের একটা প্র্যাকটিস ম্যাচ খেলে দেওয়ার সুযোগ করে দিয়েছিল। তো সিএফএলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ঘরের মাঠে নেমেছিল কালীঘাটের সঙ্গে। সেখানে কিন্তু প্রচুর সিনিয়র দলের ফুটবলারকে কিন্তু সুযোগ দেওয়া হয়। সেখানে ভিশাল কাইত থেকে শুরু করে মনবীর সিং থেকে শুরু করে অনেক অনেক প্লেয়াররা সুযোগ পেয়েছে, তারা খেলেছে। খেলাটা দরকার ছিল, যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হওয়া, অনেক দিন বাদে ম্যাচ খেলা, কোথায় কি খামতি সেগুলো বোঝা। হ্যাঁ, প্রথম ম্যাচে ডার্বি ম্যাচে ভেবো না খুব হাই লেভেলের ফুটবল হবে, একদম সাদামাটাই হয়তো এবারে ডার্বিটা হবে, কিন্তু তারা যে একটা ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেল, এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভীষণ ভালো ব্যাপার হয়েছে, যেটা ইস্টবেঙ্গল পাচ্ছে না। ইস্টবেঙ্গলের তো এখনও পর্যন্ত অনেক কিছু বাকি রয়েছে। তো এর মাঝখানে এই ডার্বি ম্যাচটা একটু চাপের ব্যাপার। হ্যাঁ, বাকি থাকার মধ্যে সব থেকে বড় বাকি থাকা সেটা হচ্ছে এখনও কোচ আসেনি। তো যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, আজ রাত এবং কালকে মঙ্গলবার ভোরের মধ্যেই কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসার কথা রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাস সহ তার কোচিং স্টাফ। তো তারা এসে দলের সঙ্গে কটাই আর ট্রেনিং সেশন পাবে কিছু বলার নেই। অপরদিকে পানস, সে কিন্তু এসে গেছে অলরেডি। প্রথম প্র্যাকটিস ম্যাচ বলতে গেলে ম্যাচ সে চোখে দেখে নিল প্লেয়াররা কীরকম খেলছে, মাঠে গিয়ে বসে সিএফএল এর ম্যাচ দেখেছে, এবং সে তার দলকে ওইটুকুই সময়, দুটো কোচই পাচ্ছে, অল্প সময়ই প্র্যাকটিস করানোর সময় পাবে। তো এটা কিন্তু একটা চাপের ব্যাপার। তো রাতেই কিন্তু হাবাস আসছে, যেরকমটা খবর বেরিয়ে আসছে। এবার এক্স্যাক্টলি কোন টাইমে আসছে যদি রাতের দিকে জানতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যেও। তো ডুরান্ড কাপের নিয়ে তোমাদের আপডেট শেয়ার করে দিলাম, কোচ প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করে দিলাম। এবার আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি। তো আমরা আমাদের জায়গা থেকে কিন্তু অনেক খবর তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার অনেকে ভাবো যে এই তো এত প্লেয়ারের নাম বলছো, আসছে না কেন? বাজার দর করতে গেলে অবশ্যই কথাবার্তা বলতে হয়। 10 জন প্লেয়ারের সঙ্গে কথা বলে একজন প্লেয়ারই সিলেক্ট হয়, এটাই নিয়ম। তো আমরা আমাদের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করি। ভুলভ্রান্তি প্রত্যেকের হয়, আমাদেরও হয়েছে, অন্যদেরও হয়েছে, বা ভবিষ্যতেও হবে। তার মধ্যে আমরা যে খবরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে নাম থেকে তোমরা
সবাই যেন ইস্টবেঙ্গলে খেলেছে, মোহনবাগানে খেলেছে। 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার চেন্নাইয়ের এফসির সঙ্গে এখনও একটা সিজনের কন্ট্রাক্টেড রয়েছে। ইস্টবেঙ্গল এবং বিশেষত অ্যান্তোনিও লোপেজ হাবাস চেয়েছিল নাম থেকে ইস্টবেঙ্গল দলে আনার জন্য। আমরা সেই আপডেট তোমাদের শেয়ার করেছিলাম, কিন্তু হ্যাঁ, আমরা তো কোনো বড় মিডিয়া এটসেট্রা নই, অনেকে হয়তো বিশ্বাস করতে প্রবলেম হয়। তো মার্কাসকে মোটামুটি কম বেশি সবাই চেনো। মার্কাস কিন্তু এই ব্যাপারটাও কিন্তু এবার কনফার্ম করেছে। ইস্টবেঙ্গল বিশেষত অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু এই নাম থেকে ইস্টবেঙ্গলে আনার জন্য চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে চেন্নাইন এফসি যে পরিমাণ ট্রান্সফার ফি চাইছিল 50 লক্ষ টাকা, ভাই নামতের জন্য 50 লক্ষ টাকা নাকি ট্রান্সফার ফি চাইছিল, ইস্টবেঙ্গল সেখানে রাজি হয়নি, ডানিশ ফারুককে সাইন করে এবং পরবর্তী সময় ইস্টবেঙ্গল আর নামতের ব্যাপারে যায়নি এবং সেই নামতে কিন্তু এবার তার ক্লাব পরিবর্তন করছে। নামতে চেন্নাইন এফসিতে কোনো রকম তার ফিউচার দেখতে পাচ্ছিল না এবং অবশ্যই সে গেম টাইমের সাথে সাথে ফিউচার দেখতে চায়, সেই কারণে নামতে কিন্তু এবার ক্লাব পরিবর্তন করছে। একটা ট্রান্সফার ফির মাধ্যমে সে চেন্নাইন এফসি ছেড়ে স্পোর্টিং ক্লাব দিল্লিতে যাচ্ছে। খুব বেশি ট্রান্সফার ফি নয়, যেটা 50 লক্ষ টাকা চেন্নাইন এফসি ডিমান্ড করেছিল অত নয়, অনেকটাই কমে। তো আনডিসক্লোজ একটা ট্রান্সফার ফির মাধ্যমে কিন্তু নামতে সে কিন্তু এবার স্পোর্টিং ক্লাব দিল্লিতে যাচ্ছে। দিল্লিতে যাওয়ার কারণ সেখানে অ্যালেক্স সাজির মতন প্লেয়ার দল ছেড়েছে। অ্যালেক্স সাজি যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল কিন্তু নামতেও হতে পারে। সে তার ফিউচার খুব ভালোভাবে দেখছে বলেই কিন্তু সে ক্লাব পরিবর্তন করেছে। তো একটা সময় ইস্টবেঙ্গলের টার্গেট ছিল, সে কিন্তু তার মুভ কমপ্লিট করলো ট্রান্সফার ফির মাধ্যমে। এবং অ্যালেক্স সাজির ব্যাপারে তোমাদের জানিয়েছিলাম, সে কিন্তু 3 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়েন্টে আসছে। তার অফিসিয়াল ঘোষণাও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে এসে গেছে। তো দীর্ঘমেয়াদিতে কিন্তু অ্যালেক্স সাজি এবার মোহনবাগানে। এবং অনেক আগে তোমাদের জানিয়েছিলাম যে বিদেশি প্লেয়ারদের মধ্যে 30 বছর বয়সী সার্বিয়ান প্লেয়ার উইঙ্গার কাম অ্যাটাকার ড্রেজান ড্রাজিচকে মোহনবাগান সাইন করিয়েছে 2 বছরের চুক্তিতে। তার ঘোষণাও কিন্তু মোহনবাগানের তরফ থেকে এসে গেছে। তো অনেকগুলো সাইনিংই কিন্তু মোহনবাগান করেছে, আরও একটা কি দুটো সাইনিং মোহনবাগানের দিকে হলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো এরপর আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে তোমাদের সঙ্গে যদি একটু আপডেট শেয়ার করি, কিছুদিন আগেই জানিয়েছিলাম 22 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার তম্বা সিংয়ের কথা, যে ইন্টার কাশিতে 2023 থেকে 2027 সাল দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু টম্বা সিংয়ের রয়েছে। টম্বাকে আনার ব্যাপারে হাবাস আবারও কিন্তু এখানে চেয়েছিল, কারণ ইন্টার কাশিতে টম্বাকে দেখেছে, ইস্টবেঙ্গলে অতীতে টম্বার খেলার অভিজ্ঞতা রয়েছে, এই প্লেয়ারকে সে ইস্টবেঙ্গলে আনতে চায়। কিন্তু সেখানে ইন্টার কাশি তারা যেরকম ট্রান্সফার ফি ডিমান্ড করছে, ওই ধরে রাখো 50-60 লক্ষ টাকা তারা ট্রান্সফার ফি ডিমান্ড করছিল। তো ইস্টবেঙ্গল অত টাকা দিয়ে টম্বাকে অন্তত আনতে চায়নি এবং তারপরে ইন্টারকাশিও ভেবেছিল তারা হয়তো তাদের প্লেয়ারকে ধরে রাখতে পারবে, কিন্তু না, তারা টম্বাকে ধরে রাখতে পারছে না। টম্বা কিন্তু এবার ট্রান্সফার ফির মাধ্যমে ক্লাব পরিবর্তন করছে। টম্বার কাছে অনেক ক্লাবের অফার রয়েছে এবং টম্বা শেষ পর্যন্ত এফসি গোয়াতে যাচ্ছে। আয়ুষ গোয়া ছেড়েছে, মিডফিল্ডে কিন্তু গোয়ার প্লেয়ার লাগবে, সেই জায়গায় কিন্তু মিডফিল্ডে অবশ্যই খুব ভালো একটা অপশান হিসাবে টম্বা এবার গোয়াতে যাচ্ছে। তো টম্বাও ইস্টবেঙ্গলের টার্গেট ছিল, সেই টার্গেটও কিন্তু এবার গোয়ার পথে। এবং দীপেন্দুকে নিয়ে তো আমাদের আপডেট শেয়ার করেছিলাম যে দীপেন্দু সেও কিন্তু ক্লাব চেঞ্জ করতে চলেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিছু ফর্মালিটিস, কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে দীপেন্দুকেও কিন্তু আমরা দেখতে পাবো চেন্নাইন এফসির জার্সি গায়ে। চেন্নাই কিন্তু এই কাজটা বেশ ভালো করে। কলকাতার যে কোনো প্লেয়ার, বাঙালি প্লেয়ারদের নিয়ে তারা একটা ভালো দল গঠন করতে চায়, অনেক দিন ধরেই তারা করে আসছে। দীপেন্দুর মুভটা যথেষ্ট ভালো একটা মুভ হচ্ছে বলে আমার মনে হয় এবং দীপেন্দু যদি একটু গেম টাইম পায় সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো হবে। একজন বাঙালি প্লেয়ার যদি ফার্স্ট 11-এ থাকে খুবই ভালো লাগবে সেটা আমাদের দেখতেও। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।